আমরা পরে আসি। আমরা পড়ছিলাম হচ্ছে মৌলসমূহের বিক্রিয়া, আমরা পড়ছিলাম। তো আজকে আমাদের প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে আন্তঃহ্যালোজেন। আন্তঃহ্যালোজেন যৌগ বলতে কি বোঝায়? দেখো আমাদের যে হ্যালোজেন গুলো আছে ওই চারটা হ্যালোজেন কি কি, মানে বেসিক্যালি মেইন চারটা হ্যালোজেন কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আর্গন। মেইন চারটা হ্যালোজেন। এই চারটা হ্যালোজেন পরমাণু উচ্চ তাপ এবং উচ্চ চাপের প্রভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে যে যৌগগুলা গঠন করে ওই যৌগগুলাকে আমরা বলে থাকি আন্তঃহ্যালোজেন যৌগ। মানে হ্যালোজেনগুলা নিজেদের মধ্যে যৌগ গঠন করবে এবং এই যৌগগুলা মূলত সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হবে, কারণ হ্যালোজেনগুলা কি অধাতু, এখানে তো আয়নিক বন্ধন থাকার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, ওকে। সো এখন দেখো আমাদের এখানে এই আন্তঃহ্যালোজেন যৌগগুলাকে আমরা এইভাবে সাজায় লিখছি। কিভাবে দেখো, প্রথমে আমরা আয়োডিন লিখছি, আয়োডিনের সাথে ফ্লোরিন। দেখো কিভাবে নিছি আমরা, ফ্লোরিন একটা নিছি, তিনটা নিছি, পাঁচটা নিছি, সাতটা, এভাবে যাবে সিরিয়ালটা। দেখো 1 3 5 7। এরপরে দেখো আয়োডিনের সাথে ক্লোরিন 1 3 5 7, আয়োডিনের সাথে ব্রোমিন 1 3 5 7, এভাবে আমরা নিছি। ওকে, এরপরে দেখো ব্রোমিনের সাথে ফ্লোরিন সেম প্যাটার্ন 1 3 5 7, ব্রোমিনের সাথে ক্লোরিন 1 3 5 7। এবার আসো ক্লোরিনের সাথে ফ্লোরিন 1 3 5। এখানে অনেকগুলো যৌগ আমি নিছি, বাট এখানে কিন্তু সবগুলো যৌগ আসলে গঠন সম্ভব না। ওকে, কিছু যৌগ এখানে গঠন সম্ভব, কিছু যৌগ এখানে গঠন সম্ভব না। এখন আমরা দেখার চেষ্টা করব এখানে কোন যৌগগুলো সম্ভব, কোন যৌগগুলো সম্ভব না। ওকে, স্যার তুমি একটু মনে রাখার ট্রিক্স বলে দেই, এইভাবে তুমি মুখস্থ করে গেলে মনে রাখতে পারবে না। তো আমি পুরো জিনিসটা কিভাবে লিখছি বুঝতে পারছো? প্যাটার্নটা আমি একটা প্যাটার্ন ফলো করে জিনিসগুলো লিখছি। ওকে, দেখো এখানে তুমি যে কাজটা করবা, দেখো এই দ্বিতীয় রো যেটা আছে, দ্বিতীয় রো থেকে লাস্টের দুইটা কেটে দিবা। দ্বিতীয় রো থেকে লাস্টের দুইটা কাটা, দ্বিতীয় রো থেকে আমাদের লাস্টের দুইটা কাটা, দ্বিতীয় রো থেকে লাস্টের দুইটা কাটা। তৃতীয় রো থেকে আমরা তিনটা কেটে দিব, তৃতীয় রো থেকে আমরা তিনটা কেটে দিব। এই দ্বিতীয় রো থেকে দুইটা কাটা, তৃতীয় রো থেকে তিনটা কাটা কাটলাম। এরপরে আরো তিনটা রো বাকি থাকলো না, এই মাঝখানের রো থেকে এই লাস্টেরটা কেটে দিবা। ওকে, চল মাঝখানের রোটা বলিছি, সরি হচ্ছে এই দেখো। এরপরে যদি তুমি করবা এই যে এখান থেকে একটা কাটবা, এখান থেকে একটা কাটবা, আর মাঝখানে তিনটা কেটে দিবা। ওকে, তাহলে এই হচ্ছে আমরা জিনিসটাকে মনে রাখবো। ঠিক আছে, ওকে। তো কি বললাম দেখো, সেকেন্ড রো থেকে লাস্টের দুইটা কাটা, সেকেন্ড রো থেকে লাস্টের দুইটা কাটা, থার্ড রো থেকে লাস্টের তিনটা কাটা। ওকে, এবার আরো তিনটা রো বাকি থাকলো। ঠিক আছে, ওকে। এই তিনটার মধ্যে প্রথমটা লাস্টের থেকে লাস্টেরটা কেটে দিবা, আর মাঝখানেরটা থেকে কি তিনটা কেটে দিবা। তাহলে যেগুলোতে আমি ক্রস দিছি, দেখো যেগুলোতে আমি ক্রস দিছি এই যৌগগুলা গঠন আসলে কি সম্ভব নয়, এই যৌগগুলা গঠন সম্ভব নয়। যেগুলো আমি ক্রস দিছি এই যৌগগুলো গঠন সম্ভব নয়, আর যেগুলোতে আমি ক্রস দেই নাই ওগুলো আসলে গঠন সম্ভব। ঠিক আছে, তাহলে এগুলো একটু খাতায় তুলে ফেলবো এই জিনিসগুলো। হ্যাঁ
সমূহ উচ্চ তাপ ও চাপের প্রভাবে হ্যালোজেন সমূহ উচ্চ তাপ ও চাপের প্রভাবে লিখো হ্যালোজেন সমূহ উচ্চ তাপ ও চাপের প্রভাবে হ্যালোজেন সমূহ উচ্চ তাপ ও চাপের প্রভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে পরস্পরের সাথে যুক্ত হয়ে হ্যালোজেন সমূহ উচ্চ তাপ ও চাপের প্রভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে যেসব যৌগ গঠন করে হ্যালোজেন সমূহ উচ্চ তাপ ও চাপের প্রভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে যেসব যৌগ গঠন করে তাদেরকে বলা হয় আন্তঃহ্যালোজেন যৌগ। তো দেখো আন্তঃহ্যালোজেন যৌগগুলো IF3, IF5, IF7। একটা মজার ব্যাপার লক্ষ্য করো, এখানে বাম দিকে যে মৌলটা দেখা আয়োডিন, এটা কিন্তু সাইজে বড়, আর ডান দিকে কি ফ্লোরিন, সেটা সাইজে ছোট। তাহলে বাম দিকের হ্যালোজেনটা সবসময় সাইজে বড় হবে আর ডান দিকের হ্যালোজেনটা সাইজে ছোট হবে। এবার দেখো আয়োডিন, এই যে ক্লোরিন, একটা তিনটা, বুঝতে পারছো? এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া আয়োডিনের চারপাশে 5টা ক্লোরিন সমান থাকে, এরকম তো যৌগ বানাইতে পারি আমি চাই। এটার বিষয়টা কারণ হলো দেখো আয়োডিনের সারাউন্ডিংসে যদি 5টা ক্লোরিন থাকে, দেখো ক্লোরিন পরমাণুর সাইজ কিন্তু ভালোই বড় আছে, কথাটা বুঝতে পারছো কি? ওকে, তাহলে আয়োডিনের চারপাশে যদি 5টা ক্লোরিন পরমাণু থাকে এবং ক্লোরিন পরমাণুর আকার কিন্তু মোটামুটি বড়, তাহলে এতগুলো বড় বড় ক্লোরিন পরমাণু যদি একসাথে একটা জায়গায় থাকে, ওই জায়গায় তাদের মধ্যে কি হবে? ক্লোরিনের ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ শুরু হবে। কথাটা বুঝতে পারছো? মনে করো 5টা বড় বড় ক্লোরিন তোমার চারপাশে আছে, আর প্রত্যেকটা ক্লোরিনের মধ্যে কি ইলেকট্রন আছে বিভিন্ন কক্ষপথে, তাহলে ওই ইলেকট্রনগুলোর মধ্যে কি শুরু হবে? বিকর্ষণ শুরু হবে। আর বিকর্ষণ শুরু হলেই কিন্তু এই যৌগটার স্থায়িত্ব আস্তে আস্তে কমে যাবে। মানে যৌগটা যদি তৈরি হয়ও কোনো কারণে, কিন্তু সাথে সাথে এটা আবার ভেঙে গিয়ে স্থায়ী কোনো যৌগে রূপান্তর হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো যদি আয়োডিনের চারপাশে 5টা ক্লোরিন পসিবল না হয়, তাহলে আয়োডিনের চারপাশে কি 7টা ক্লোরিন পসিবল? ভাই তো ভয়ানক অবস্থা হবে, ঠিক আছে? অসম্ভব থাকা। এবার দেখো আয়োডিনের চারপাশে 3টা ব্রোমিন সময় থাকে, কারণ ব্রোমিনের সাইজ কিন্তু ক্লোরিন থেকেও বড়। তুমি দেখো ব্রোমিনের সাইজ ক্লোরিন থেকেও বড়, তাহলে এই জন্য আয়োডিনের সারাউন্ডিংসে 3টা ব্রোমিন রাখা পসিবল না। তাহলে 3টা পসিবল না হলে তো ভাইয়া 5টা ব্রোমিনও রাখতে পারবো না, 7টা ব্রোমিনও রাখতে পারবো না। ওকে, আচ্ছা, তাহলে ব্রোমিনের চারপাশে 7টা ফ্লোরিনের সম্ভব না, কারণ 7টা আসলে অনেক বেশি হয়ে যায়। ওকে, এই মাঝখানে এটা কোনোটাই তো পসিবল না, ClF7 পসিবল। ওকে, জাস্ট এগুলো একটু দেখে রাখো, এগুলো মনে করো ওইভাবে তোমার মুখস্থ রাখার দরকার নেই, ঠিক আছে? এটা শুধু দেখে রাখো যে এরকম যৌগ আসলে পসিবল। বুঝছি সবাই আন্তঃহ্যালোজেন যৌগ? ক্লিয়ার?
এবার জেড কি করে এত কথা বলি লিখো ভাই সামনের মাসে পরীক্ষা কোনো সিরিয়াসনেস নেই কি করবো তোমরা কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে কিছু শেষ হয়নি কয়টা শেষ ফেল তুই অস্বীকার করে নিছো ফেল করে বলা ভাই কি অবস্থা যে তুমি যেটা স্কুলে তুমি একটা পরীক্ষা 90 কম পেলে তোমার মাথা গরম হয়ে যেত মানে রাতে ঘুম হারাম 2 মার্ক কেন কম পেলাম আমার বান্ধবী 1 মার্ক কেন কম পেল এবার তোমার আম্মু এসে বলে দেখ অমুকের মেয়ে 101 নম্বর বেশি পেয়েছে তুই কেন 1 নম্বর কম পাইলি ঠিক আছে এখন তোমার বাপ মা তোমার খোঁজ নেয় না তুমি বড় হয়ে গেছো তোমার ছেড়ে দিছে সমুদ্রের মাঝখানে ঠিক আছে তুমি আলু লোক খাচ্ছ ওকে সিরিয়াস হও ভাই সিরিয়াস হও তোমরা কেউ এখানে আছে এখানে কোটিপতির ফ্যামিলিতে কার জন্ম হয়েছে কার বিল্ডিং আছে এখানে কিন্তু নাইনদের বিল্ডিং আছে নিজস্ব বিল্ডিং আছে কার মেয়েদের আছে সবাই মধ্যবিত্ত পরিবারের নাকি নিম্ন মধ্যবিত্ত নাকি নিম্নবিত্ত আলটিমেটলি বলি আমরা আসলে নিম্নবিত্ত ক্যাটাগরিতে আছি আমরা দেখাই আমরা মধ্যবিত্ত ক্যাটাগরিতে আছি ঠিক আছে উল্টা ওই যে মার্কেটে যা কাপড় একটা কিনতে ভাই 500 দিবেন ভাই 400 টাকা দিন ভাই আর 20 টাকা দিব ভাই 5 টাকা দিব ভাই 5-10 টাকা নিয়ে তুমি দরাদরি শুরু করো কারণ তুমি একদম পুরো ফকির নিয়ে আছে নিম্নবিত্ততেও নাই তুমি তার চেয়ে নিচে আছে হ্যাঁ আমরা মধ্যবিত্ত বলে একটা কি প্রশান্তি নেওয়ার চেষ্টা করি বাস্তবে তো নিম্নবিত্ত যাও চলে এবার না প্লিজ এবার দেখবো আমরা জেনন ফ্লোরাইডের সাথে এই প্লিজ জেনন ফ্লোরাইডের সাথে পানির বিক্রিয়া আলোচনা করব দেখো জেননের 3টা কম্পাউন্ড আছে দেখো জেননের 3টা কম্পাউন্ড আছে ফ্লোরেশন একটা হচ্ছে জেনন F2 আর একটা জেনন F4 আর একটা জেনন F6 তিনটা কম্পাউন্ড আছে 2 4 6 এগুলা প্রোডাক্ট কিভাবে মনে রাখবো দেখো সবগুলোই প্রোডাক্টে HF থাকবে দেখো এখানে ব্যালেন্সিং লাগবে সবগুলোরই প্রোডাক্টে HF থাকবে প্রথমটাতে তৈরি হবে জেনন আর একটা জাইমান অক্সিজেন এগুলো তো চিনো জাইমান অক্সিজেন জাইমান হাইড্রোজেন জাইমান ক্লোরিন কোথায় পাওয়া যেত ভুল গয়া পড়ছো না ব্লিচিং পাউডার কিভাবে জীবাণু ধ্বংস করে এই কি ইউজ করবে আচ্ছা এইখানে দেখো এইচএফ এর পাশাপাশি তৈরি হবে জেনন ওয়েভ 2 এটা আর এইখানে এইচএফ এর পাশাপাশি তৈরি হবে জেনন ওয়েভ 4 এই কম্পাউন্ডগুলো কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে প্লাস জেনন ওয়েভ তো এগুলা স্ট্রাকচার নিয়ে আমরা পরবর্তীতে আসবে পড়াশোনা আসবে বুঝছি প্রোডাক্ট সবগুলোতে কমন কি এই সবগুলোতে কমন কি এইচএফ প্রথমটাতে জেনন আসবে একটা জাইমান অক্সিজেন আসবে আর দ্বিতীয়টাতে জেনন ওয়েভ 2 আসবে আর একটা জেনন ওয়েভ 4 আসবে ব্যালেন্সিং লাগবে ইনঅর্গানিক ব্যালেন্সিং লাগবে এগুলো কি উচ্চ চাপ তাপে নষ্ট করতে অবশ্যই
চলো নেক্সট চলো এবার সব পি ব্লক মৌলসমূহের বৈশিষ্ট্যগুলো আমরা আগেই পড়ছি, এগুলো আমরা নিজেরা করে নিবা, এগুলো সবাই নিজেরা করে নিবা, সেলফ স্টাডি এগুলো। চলো এরপরে আসো আমরা এবার পি ব্লকের বিক্রিয়াগুলো দেখি। অলরেডি কিন্তু আমি লাস্ট ক্লাসে দেখো এই একটু পরে তো দাও আমার ভাই, দেখো অলরেডি লাস্ট ক্লাসে দেখো আমরা কিন্তু পি ব্লকের বিক্রিয়া নিয়ে আলোচনা করছি। পি ব্লকের বিক্রিয়াগুলোকে আমরা তিন ভাগে ভাগ করছিলাম, অর্থাৎ গ্রুপ 13 14 15 16 17 এদের সাথে কার বিক্রিয়া? হাইড্রোজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয়? হাইড্রাইড। এরপর আমরা দেখছিলাম গ্রুপ 13 14 15 16 17 18 এদের সাথে কার বিক্রিয়া? অক্সিজেন, অক্সাইড। এরপর আমরা দেখছিলাম 13 14 15 16 17 18 কার সাথে বিক্রিয়া? হ্যালোজেনের সাথে বিক্রিয়া। এই তিনটা ভাগে ভাগ করছিলাম। তো এখন চলো এগুলো আমরা আরেকবার একটু রিক্যাপ করি। চলো এইখানে এই দেখো গ্রুপ 13 হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? হাইড্রাইড। গ্রুপ 14 সেম হাইড্রোজেন গঠন করে। গ্রুপ 15 সেম হাইড্রাইড। এই বিক্রিয়াটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো এটা, এই যে দেখো শ্বেত ফসফরাস, ফসফরাস প্রকৃতি কিভাবে থাকে? ফসফরাস নেচারে কিভাবে থাকে? P4 হিসেবে থাকে। এই P4 সোডিয়াম হাইড্রোক্সাইড আর পানির সাথে বিক্রিয়া করবে, তাপ দেওয়া লাগবে, কি উৎপন্ন হয়েছে দেখো? PH3। PH3 এই যৌগটার নাম হচ্ছে ফসফিন। সবাই এই শুধু এই রিঅ্যাকশনটা লিখো, উপরে কিছু লেখা দরকার নেই, এই লাস্টেরটা লিখো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। ভাইয়া সে তো মানে কি সাদা, ঠিক আছে? কারণ ফসফরাসের দুইটা রূপভেদ আছে, এই শ্বেত ফসফরাস আর কি লোহিত ফসফরাস। সালফারের অনেক রূপভেদ আছে। সালফার নেচারে কিভাবে থাকে? S8। সালফার আছে রোম্বিক সালফার, মনোক্লিনিক সালফার, আলফা সালফার, বিটা সালফার, অনেক টাইপের সালফার আছে। ওকে, খুবই ভাইটাল একটা রিঅ্যাকশন। দেখো ফসফরাস কার সাথে বিক্রিয়া করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি ওয়াটার, তাপ দিব, কি উৎপন্ন হবে? PH3। এটার নাম কি? ফসফিন। ফসফিন গ্যাস। হ্যাঁ, এটা কিন্তু একটা গ্যাস, এটা হচ্ছে অ্যামোনিয়ার বড় ভাই। NH3 পড়ছো না? অ্যামোনিয়া গ্যাস। নাইট্রোজেনের ঠিক নিচে পটাশিয়ামের নিচে কে থাকে? ফসফরাস, PH3। অ্যামোনিয়া, PH3। আর কি উৎপন্ন হচ্ছে দেখো? সোডিয়াম H2PO। ঠিক আছে? আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সোডিয়াম হাইড্রোজেন সোডিয়াম হাইড্রোজেন ফসফাইড। সোডিয়াম হাইড্রোজেন বাইফসফেট বলা যায় না? বাইফসফেট বলে NaH2PO2 খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া এটা। চলো এগুলো আমি গত ক্লাসে তোমাকে বলেছি, তোমরা এখানে একটু রিডিং দিয়ে নিবে, ঠিক আছে? রিডিং দিবা তাই হবে। চলো নেক্সট আমরা যাই পরের পেজে। ওকে, এবারে দেখো গ্রুপ 16 যেমন অক্সিজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? পানি। সালফার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড, এগুলো আমরা পারি। এরপরে দেখো গ্রুপ 17 এই যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? HCl, HF, HBr, HI তৈরি করে, ঠিক আছে? হাইড্রোজেন হ্যালাইড তৈরি করে। সেগুলো আমরা আগে থেকে দেখছিলাম। ও এই যে এখান থেকে এইটা পরীক্ষায় আসে, এই দেখো হাইড্রোসিনের শক্তির ক্রম, অর্থাৎ হাইড্রোজেন হ্যালোজেনগুলোর সাথে যে যৌগগুলো গঠন করে এই যৌগগুলোকে কি বলে? হাইড্রাসিড। যেমন এই যে HI, HBr, HCl, এগুলোকে কি বলে? হাইড্রাসিড।
এগুলো কিন্তু অ্যাসিড। কেন? এগুলোর মধ্যে হাইড্রোজেন আছে, যারাই হাইড্রোজেন দিতে পারে তারাই অ্যাসিড। তাহলে এই হাইড্রোজেনের শক্তির ক্রমটা তোমরা খাতায় লিখো, এটা লিখো, এটা এখান থেকে আসবে। সবার প্রথমে HI, তারপরে কি HBr, তারপরে HCl, তারপরে HF, এটা এমসিকিউতে আসে। ওকে, এটা আমরা পারবো। চলো নেক্সট। এরপরে দেখো এই যে গ্রুপ 13 অক্সিজেনের সাথে দ্বিতীয় কি গ্রহণ করে? অক্সাইড। এই এই দেখো বোরন অক্সিজেনের সাথে কোন অক্সাইড গঠন করে? B2O3। আমরা জানি অধাতুর অক্সাইডগুলো কি হয়? অম্লধর্মী। তাহলে B2O3 হচ্ছে অম্লধর্মী। এবারে বোরনের ঠিক নিচে কে থাকে? অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড, গ্যালিয়াম অক্সাইড, এরা দুজন কি? উভধর্মী। ওকে, তারপরে ইন্ডিয়াম অক্সাইড যেটা আছে, এবার আছে Pl2O3, এগুলো কি? ক্ষারধর্মী। এরপরে দেখো এই যে গ্রুপ 14, যেমন কে কে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে গ্রুপ 14 তে অবস্থিত। দেখো এই যে কার্বন ডাই অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড, SnO2, lead অক্সাইড, Pb3O4। ওকে, এখানে লেখা আছে দেখো, এখানে Pb3O4 একটি মিশ্র অক্সাইড যা PbO এবং PbO2 এর সমন্বয়ে গঠিত। এটাকে আগের দিন পড়াইছিলাম, 2-3 দিন আগে পড়াইছিলাম। ওকে, তাহলে এগুলো একটু দেখে নিবা। আচ্ছা, এর একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে দেখো, এই যে কার্বন মনোক্সাইড কি অক্সাইড? প্রশম অক্সাইড, এটা নিরপেক্ষ অক্সাইড। এটা অম্লক্ষার কারোর সাথে বিক্রিয়া করে না। কিন্তু কার্বন ডাই অক্সাইড কি? অম্লধর্মী। এই দেখো, কার্বন ডাই অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড অম্লধর্মী হলেও জার্মেনিয়াম অক্সাইড খুবই সামান্য অম্লধর্মী, আর SnO2 এবং PbO2 কি অক্সাইড? উভধর্মী অক্সাইড। এগুলো একটু তোমাকে কষ্ট করে মনে রাখতে হবে, এগুলো বাসায় গিয়ে পড়বা। এরপর আসো এবার আসো গ্রুপ 15, কে কে? নাইট্রোজেন এবং ফসফরাস। দেখো, নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি গঠন করে? NO গঠন করতে পারে, NO2 গঠন করতে পারে, N2 উভয় গঠন করতে পারে, N2O3 গঠন করতে পারে। আর ফসফরাস দেখো অক্সিজেনের সাথে যুক্ত হয়ে P2O5 গঠন করে। এগুলো হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাসের অক্সাইড। এবার দেখো সালফার কি গঠন করে? সালফার ডাই অক্সাইড। এটাকে সেলেনিয়াম অক্সাইড গঠন করে। এরপরে দেখো, একটা অক্সিজেন পরমাণু অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে কি গঠন করে? ওজোন। ঠিক আছে, তোমরা জানো যে আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল, এখানে কি আছে? এই ওজোন স্তর। এই ওজোন স্তর কিন্তু আমাদেরকে সূর্যের বিভিন্ন ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা করে। ওজোন লেয়ার না থাকলে আমরা বাঁচবো না পৃথিবীতে। ওকে, তো এগুলো একটু পড়ে নিবা নিজেরা বাসায়, এগুলো সেলফ স্টাডি করবা বাসায় গিয়ে। এরপরে দেখো এই যে হ্যালোজেনগুলাও অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে। দেখো, ফ্লোরিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি গ্রহণ করে? OF2। ক্লোরিন কি গ্রহণ করে? ClO। Cl2O সম্ভব, Cl2O3 ও সম্ভব, আবার Cl2O7 ও সম্ভব। ক্লোরিনের অনেকগুলো অক্সাইড আছে। এবার দেখো গ্রুপ 18, জ্যানন। দেখো, জ্যানন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে জ্যানন O3 গঠন করতে পারে, জ্যানন O4 করে, আবার জ্যানন O2 পারে। এটা একটু পড়ে নিবা। আচ্ছা, এই চারটা একটু দেখো। ওকে, এখানে কি আছে দেখো, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, 16, 17 নাই। দেখো, লিথিয়াম একটা সবল, লিথিয়াম কি গ্রহণ করে? লিথিয়াম অক্সাইড গ্রহণ করতে পারে অক্সিজেনের সাথে, এটা হচ্ছে সবল ক্ষার। সোডিয়াম ধাতু অক্সিজেনের সাথে কি তৈরি করতে পারে? সোডিয়াম অক্সাইড, এটাও কি? সবল ক্ষার। এবার দেখো, বেরিলিয়াম অক্সাইড, এটা কি? উভধর্মী। এটা ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা হচ্ছে দুর্বল ক্ষার।
B2O3 এটা হচ্ছে বোরনের অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড কি উপধর্মী, ওকে। কার্বনের অক্সাইড কি কার্বন ডাই অক্সাইড, সিলিকনের অক্সাইড কি সিলিকন ডাই অক্সাইড, এগুলো হচ্ছে অম্লীয়। এই যে নাইট্রোজেনের অক্সাইড কি N2O5, ফসফরাসের এরকম অক্সাইডে পসিবল হয় P4O10 P4O6, সালফারের কি পসিবল, এগুলো আমরা সবাই ছোটবেলা থেকে জানি SO3 SO2, আর ক্লোরিনের হচ্ছে Cl2O7 আর Cl2O, এগুলো একটু দেখে নিবা। SO পসিবল না, কোনটা SO SO না SO দুই দুই তো চলো নেক্সট। এবার দেখো কয়েকদিন আগে তোমাকে আমি কর্ণ সম্পর্ক পড়াইছিলাম, কর্ণ সম্পর্ক, কর্ণ সম্পর্কের কনসেপ্টটা কি ছিল বলি। দেখো আমাদের দ্বিতীয় পর্যায়ে কোন মৌলগুলো আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এবং কার্বন, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। আর তৃতীয় পর্যায়ে কি আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এখন এই দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই যে কোনাকুনি ভাবে যে মৌলগুলো অবস্থিত, যেমন দেখো লিথিয়াম আর ম্যাগনেসিয়াম এটা কি কোনাকুনি ভাবে অবস্থিত, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম কোনাকুনি অবস্থিত, বোরন, সিলিকন কি কোনাকুনি অবস্থিত। তাহলে এই কোনাকুনি ভাবে যে মৌলগুলো অবস্থিত, এই মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মে অনেক মিল লক্ষ্য করা যায়, এটাকে কি বলা হয় কর্ণ সম্পর্ক। এবং এটা শুধুমাত্র দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ের মধ্যেই দেখা যায়, ঠিক আছে, অন্যান্য পর্যায়ে দেখা যায় না। ওকে, আচ্ছা যেমন দেখো লিথিয়াম যদি একটা অক্সাইড গঠন করে সেটা কি লিথিয়াম অক্সাইড, আর ম্যাগনেসিয়াম যদি একটা অক্সাইড গঠন করে সেটা কি ম্যাগনেসিয়াম অক্সাইড। এবং দেখো দুইজনই ক্ষারীয়, দেখছো দুইজনইও ক্ষারীয়। এবারে দেখো বেরিলিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড দুইজনই কি উভধর্মী, মিল আছে না, মিল আছে। এবারে দেখো B2O3 আর SiO2 দুইজনই কি অম্লীয়, মিল আছে না, মিল আছে। তাহলে দেখো এদের দুজনের অক্সাইড হচ্ছে ক্ষারীয়, এদের দুজনের অক্সাইড কি উপধর্মী, আর এদের দুজনের অক্সাইড কি অম্ল। তাহলে তুমি যদি পরীক্ষায় বলে যে কর্ণ সম্পর্ক ব্যাখ্যা করো, তাহলে তুমি অক্সাইডের एग्जांपलগুলো দিয়ে ব্যাখ্যা করতে পারবে না, পারবে। এটা एग्जाम এ আসে, ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট। আচ্ছা নেক্সট ভিডিও আমাদের ইম্পর্টেন্ট দেখো, এটা হচ্ছে গ্রুপ 13 এর মৌলগুলো দেখো হ্যালোজেনের সাথে যুক্ত কি তৈরি করে, হ্যালাইড। তাহলে গ্রুপ 14 এরাও হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে হ্যালা গঠন করতে পারে। গ্রুপ 15 এই যে নাইট্রোজেন এবং ফসফরাস দেখো এরা হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে কতগুলো যৌগ তৈরি করে, এই যে দেখো PCl3 তৈরি হতে পারে, PBr3, Pi3, NCl3, PCl5, PBr5। দেখো এগুলো বিক্রিয়া তোমার মুখস্থ করতে হবে না, খালি তুমি জাস্ট एग्जांपलগুলো একটু দেখে নাও, যেগুলো যেগুলো মুখস্থ করা লাগবে দিকে এগুলো আমি দাগাই দিই। ওকে আচ্ছা তারপরে এটা গেল। এবার দেখো গ্রুপ 16 এই যে দেখো সালফার ফ্লোরিনের সাথে যুক্ত কি তৈরি করে SF6, সালফার ক্লোরিনের সাথে S2Cl2 এটা যৌগ তৈরি করতে পারে। এরপর দেখো এই যে এখানে অনেকগুলো আন্তঃ হ্যালোজেন যৌগ দেখতে পাচ্ছ, যে হ্যালোজেনগুলা নিজেদের মধ্যে যুক্ত হয়ে যৌগ গঠন করতেছে। যেমন ধরো কি ClF, BrF, ClF3, এটা হচ্ছে ICl3, এটা হচ্ছে IF5, এটা হচ্ছে IF7। এটা কি ধরনের যৌগ, আন্তঃ হ্যালোজেন যৌগ, আন্তঃ হ্যালোজেন যৌগ। এগুলো দেখে নিই। এরপর দেখো এই যে জ্যাননের সাথে ফ্লোরিনের কতগুলো যৌগ তৈরি হয়, জ্যানন F2 তৈরি হয়, জ্যানন F4 তৈরি হয়, জ্যানন F6 তৈরি হয়। এবং দেখো এই যৌগগুলো তৈরির জন্য কি লাগে, বিদ্যুৎ স্ফুলিঙ্গ লাগে, মানে ইলেকট্রিক স্পার্ক না দিলে এই যৌগগুলো তৈরি হবে না। আচ্ছা হ্যাঁ ভোল্টেজ দিতে হবে। আচ্ছা এগুলো একটু দেখবা। আচ্ছা এগুলো একটু তোমরা একটু লিখো, এখানে একটু ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে, এগুলো তোমাদের লাগবে। এটা একটু ভালো করে দেখো। দেখো এখানে দেখো এই যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এরা হচ্ছে পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোক্সাইড গঠন করতে পারে। যেমন ধরো আমি যদি কি বোরন প্লাস পানি, এই লিখো সবাই, এটা লিখো
হয়ে কি তৈরি করে BOH3 প্লাস কি হাইড্রোজেন গ্যাস তৈরি করে একটা বিষয় লক্ষ্য করো এখানে যে BOH3 আছে এটাকে তুমি এভাবে লিখতে পারবা H3BO3 এভাবে লেখা যায় এটা কিন্তু দেখা মনে হতে পারে ক্ষার বুঝতে পারছো BOH3 দেখে মনে হতে পারে ক্ষার কিন্তু এটা কিন্তু রিয়েলিটিতে কোনো ক্ষার না এটা কিন্তু ক্ষার না এটাকে তুমি এইভাবে লিখতে পারবা H3BO3 এটা হচ্ছে অ্যাসিড এটাকে বলে বোরিক অ্যাসিড এটাকে বলে বোরিক অ্যাসিড বোরিক অ্যাসিড এই দেখো এবার এর উপরে কোন রিঅ্যাকশনটা লাগবে এই এইটা দেখো এই যে কার্বন এটা পানির সাথে বিক্রিয়া করে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি তৈরি করে দেখো CO গ্যাস প্লাস H2 গ্যাস এটি ওয়াটার গ্যাস নামে পরিচিত এইটা তোমাদের লাগবে এই ওয়াটার গ্যাসের সঙ্গে কি ওয়াটার গ্যাসের সঙ্গে হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন এটাকে বলা ওয়াটার গ্যাস এটা এমসিকিউতে আসতে পারে এরপরে আর তেমন ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আমি দেখতে পাচ্ছি না এই চারটা একদম ইম্পর্টেন্ট না এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট এই রিঅ্যাকশনটা দেখো এই যেটা দেখো Cl2 এই দেখো Cl2 এটা Cl2 পানির সাথে যুক্ত হয়ে মানে ক্লোরিন গ্যাস পানির সাথে যুক্ত হয়ে কি তৈরি করে HCl তৈরি করে আবার HOCl তৈরি করে HCl তৈরি করে আবার কি HOCl তৈরি করে আচ্ছা তাহলে তুমি এই বিক্রিয়াটা আলাদাভাবে লিখে দেখাই এর একটা কাহিনী আছে দেখো তাহলে ক্লোরিন দেখো ক্লোরিন পানির সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো HCl আর HClO এখন লক্ষ্য করো বিক্রিয়াতে বলো তো এখানে ক্লোরিনের জারণ অবস্থা কত 0 না 0 এইখানে ক্লোরিন কি অবস্থা আছে HCl এ ক্লোরিন কি অবস্থা আছে -1 আছে ঠিক আছে -1 আছে এবার দেখো HClO যেটা এখানে অক্সিজেন কি অবস্থায় থাকে বলো -2 হাইড্রোজেন আছে +1 এ তাহলে ক্লোরিন কিসে থাকতে হবে +1 এ থাকতে হবে তাহলে লক্ষ্য করো ক্লোরিন 0 জারণ অবস্থা থেকে একবার -1 এ গেছে মানে কি সেই ইলেকট্রন গ্রহণ করছে মানে বিজারণ করছে কি করছে বিজারণ আবার ক্লোরিন 0 থেকে কোথায় গেছে +1 এ গেছে মানে ইলেকট্রন সে বর্জন করছে তার মানে কি করছে জারণ তাহলে দেখো ক্লোরিনের একই সাথে জারণ হচ্ছে আবার কি একই সাথে বিজারণ হচ্ছে এই ধরনের রিঅ্যাকশনকে আমরা বলে থাকি অসামঞ্জস্য বিক্রিয়া এই দেখো কি বিক্রিয়া বলি এগুলোকে অসামঞ্জস্য বিক্রিয়া যেখানে একই মৌল একই সাথে জারিত হয় আবার বিজারিত হয় সংজ্ঞা আসতে পারে অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে ঠিক আছে এটা হচ্ছে আমাদের অসামঞ্জস্য বিক্রিয়া অসামঞ্জস্য ভাই তুমি লিখে রাখি পড়েন এই অসামঞ্জস্য বিক্রিয়া আসে কোনটা লিখো যে বিক্রিয়ায় একই মৌল একই সাথে জারিত এবং বিজারিত হয় যে বিক্রিয়ায় একই মৌল একই সাথে জারিত এবং বিজারিত হয় যে বিক্রিয়ায় একই মৌল একই সাথে জারিত এবং বিজারিত হয় তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে বুঝছো তাহলে ক্লোরিন 0 থেকে +1 এ গেছে আবার -1
সামনে এই টাইপের আরো কিছু উদাহরণ আসবে অসমদর্শ বিক্রিয়া। ওকে, তো এটা আমরা ভাই বুঝছি। তো নেক্সট পেজে কি আছে দেখো। নেক্সট পেজে তেমন ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, এখানে তেমন গুরুত্বপূর্ণ বিক্রিয়া তোমাদের জন্য নাই, না এই পেজ তোমাদের প্রয়োজন নাই। এই পেজে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখো, লক্ষ্য করো, এই দেখো এই যে দেখো দেখো এই যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম এটা একটু সবাই লিখো খাতায়। ক্যালসিয়াম নাইট্রোজেনের সাথে যুক্ত কি গঠন করে? ক্যালসিয়াম নাইট্রাইট। দেখো এটা ক্যালসিয়াম নাইট্রোজেনের সাথে যুক্ত কি গঠন করে? ক্যালসিয়াম নাইট্রাইট। সিমিলারলি দেখো এই যে ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম নাইট্রাইট গঠন করে। সিমিলারলি দেখো এই যে অ্যালুমিনিয়াম নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম নাইট্রাইট। সিমিলারলি লিথিয়াম N2 এর সাথে যুক্ত হয়ে লিথিয়াম নাইট্রাইট। তোমরা এই চারটা রিঅ্যাকশন লিখো এখন, এই যে এইটা 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 এইটা। এরপর তোমরা পরের তিনটাও লিখো, এই যে পরের তিনটা দেখো ক্যালসিয়াম নাইট্রাইট পানির সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। সিমিলার বিক্রিয়া দেখায় কে? অ্যালুমিনিয়াম নাইট্রাইট পানির সাথে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়া। লিথিয়াম নাইট্রাইট পানির সাথে যুক্ত হয়ে লিথিয়াম হাইড্রোক্সাইড আর কি? অ্যামোনিয়া। সো এই রিঅ্যাকশনগুলো খুবই ভাইটাল তোমাদের জন্য। এখান থেকে উদ্দীপকে প্রশ্ন আসতে পারে, মানে উদ্দীপক ডিজাইনই করা হবে বিক্রিয়াগুলোকে। এটা বেসিক্যালি হচ্ছে ওই গ্রুপ 1 এ যারা আছে ওদের মধ্যে শুধুমাত্র লিথিয়ামই এটা করতে পারে। আচ্ছা এগুলো লিখো, তোমরা এইটাও লিখবা। এই কি রে ভাই, এটাও লিখো। দেখো নাইট্রোজেনের মতো যদি ক্যালসিয়াম ফসফাইড হয়, এটা পানির সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? PH3 আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। মানে ফসফরাসের জায়গায় জাস্ট কে থাকবে? নাইট্রোজেন। এইটাও লিখো লাস্টটা। চলো এরপরে দেখি কি আছে নেক্সট পেজে। এই পেজে তো কাজের জিনিস তেমন নাই। এই যে এইখানে এই দুটো রিঅ্যাকশন লিখো। এই যে এইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া। দেখো সবাই, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন যখন তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস থাকে তখন কি তৈরি হয়? সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়, NaCl তৈরি হয় এবং পানি তৈরি হয়। আর যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে গাঢ় আর তাপমাত্রা থাকে কত? 70 ডিগ্রি সেলসিয়াস, তখন এখানে NaCl তৈরি হয়, এখানে তৈরি হয় NaClO3। NaClO3 মানে তাপমাত্রা 15 ডিগ্রি থাকলে তৈরি হবে NaClO, আর তাপমাত্রা 70 করে দিলে NaClO3। লক্ষ্য করো এই লেফট হ্যান্ড সাইডে ক্লোরিনের জারণ অবস্থা কত? 0। এখানে হচ্ছে 0। সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের জারণ অবস্থা কত? -1 -1।
আর NaClO যেটা এইখানে ক্লোরিন +1 এ থাকে আর NaClO3 তে ক্লোরিন +5 এও থাকে। তাহলে দেখো ক্লোরিন একবার 0 থেকে নেগেটিভ জারণ অবস্থায় গেছে, আবার 0 থেকে কি পজিটিভ জারণ অবস্থায় গেছে। তাহলে কি ধরনের বিক্রিয়া? অসামঞ্জস্য বিক্রিয়া। এই দুটো রিঅ্যাকশন খুবই ভাইটাল। এখান থেকে প্রশ্ন আসে। এটা লেখা আছে এক্ষেত্রে ক্লোরিনের দুটি পরমাণুর মধ্যে একই সাথে জারণ ও বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়েছে, এই ধরনের বিক্রিয়াকে অসামঞ্জস্য বিক্রিয়া। ওকে, যদি লেখা হয় তাহলে আজকে তুমি আগামী ক্লাসে আমরা এখান থেকে পড়ব।